স্থাপন করার একটি নমুনাও এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। আমরা আশা করছি, স্বপ্ন দেখছি, কল্পনা করছি, বা তাকে পৃথিবীর একেবারে সর্বশ্রেষ্ঠ মহামানব হিসেবে অভিহিত করে তার কাছে একেবারে ফেরেশতা তুল্য অলৌকিক অনেক বিষয়াদি আশা করছি। কিন্তু বাস্তবতা হলো যে তার সেই বিশালত্বকে যখন আমরা 18 কোটি মানুষের যে অভাব অভিযোগ, আশা আকাঙ্ক্ষা এবং দৈনন্দিন যে সমস্যা, সেগুলোর সঙ্গে কোনো অবস্থাতে মিলাতে পারছি না। অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে অভ্যুত্থানের মাধ্যমে, যে গণবিপ্লবের মাধ্যমে এবং একটি অলৌকিক ঘটনার মাধ্যমে ডক্টর ইউনূসের সরকারের যে শুভ যাত্রা শুরু হয়েছিল, সেই সরকার সম্ভবত পচা শামুকে পা কাটার পর্যায়ে পড়ে গিয়েছে। এখানে পচা শামুকে পা কাটার বিষয় নিয়ে আমি দুটো বিষয় বলে নিই। প্রথমত, যখন এই ছাত্র আন্দোলন শুরু হলো এবং কোটা বিরোধী আন্দোলন তুঙ্গে যায়নি তখনও, আর শেখ হাসিনা তখন বেইজিং সফরে গিয়েছিলেন, ঠিক ওই সময়টাতে আমি একটা ভিডিও করেছিলাম যে পচা শামুকে শেখ হাসিনার পা কাটবে। এরপর যখন তিনি এসে সংবাদ সম্মেলন করলেন, এরপর সংবাদ সম্মেলন পরবর্তী ঘটনায় যখন একেবারে সবকিছু এলোমেলো হয়ে গেল, তখন আমার নিজের কাছেই খুব অবাক লাগলো যে এই পচা শামুকে পা কাটার বিষয়টি আমার মতো একজন অল্প বুদ্ধির মানুষ টের পেলাম, কিন্তু শেখ হাসিনা কেন টের পেলেন না? একইভাবে ডক্টর ইউনূসের জ্ঞান, প্রজ্ঞা, মেধা, যোগ্যতা বিশ্বাস করেন, আমি মনে করি না যে তার একটি আঙ্গুলের সমান কোন যোগ্যতা আমার রয়েছে, অথবা তিনি যে বিশ্বব্যাপী অনেক বিষয়ে সফলতা অর্জন করেছেন, তার সেই সফলতার ধারের কাছে আমার পক্ষে যাওয়া অসম্ভব বিষয়। একইভাবে তিনি যাদেরকে সঙ্গী এবং সাথী হিসেবে নিয়েছেন উপদেষ্টা মণ্ডলীতে, তারা এদেশের শ্রেষ্ঠ সন্তান এবং যার যার কর্মস্থলে নিঃসন্দেহে তারা সফল, সার্থক এবং প্রশংসিত, এবং তারা সবাই প্রাপ্তবয়স্ক নয়, ঠিক একেবারে প্রবীণতম, জীবনের বহু অভিজ্ঞতায় তারা অভিজ্ঞতা লব্ধ। আমি মনে করি না নিজেকে যে তার উপদেষ্টা মণ্ডলীর মধ্যে যারা আছেন, এমনকি দুজন যে ছাত্র আছেন আমার সন্তান সম, আমি নিজেদেরকে সেই দুজন ছাত্রের যোগ্যতা সম্পন্ন মনে করি না। এই কারণ হলো ওই দুজন ছাত্র এই আন্দোলনের সময়টিতে যে সাহস দেখিয়েছেন, ধৈর্য দেখিয়েছেন, ওটা আমার পক্ষে সম্ভব ছিল না। এনিওয়ে, বক্তব্যটা হলো যে আমি এই বাইরে থেকে এত কম যোগ্যতা নিয়ে, এত অল্প বুদ্ধি নিয়ে আমি যে সমস্যাগুলো বুঝতে পারছি, এবং এই সমস্যা যেহেতু আমি বুঝতে পারছি, সে কারণে আমার মন মস্তিষ্কে এগুলো সমাধানের ব্যাপারে অনেকগুলো অটো সাজেশন চলে আসে। তো সেই জিনিসটা আমার চেয়ে সহস্র গুণ, লক্ষ গুণ, শতগুণ অভিজ্ঞতা সম্পন্ন, যোগ্যতা সম্পন্ন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সঙ্গী সাথীরা কেন বুঝতে পারছেন না? এবং বুঝতে না পারার কারণে কি হচ্ছে, তাদের যে ক্ষমতার ফুল সজ্জা, বাসর রাত, এটা খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এখন পচা শামুক বলতে কি বোঝায়? বাংলা ব্যাকরণ এবং প্রবাদ অথবা প্রবচন, এখানে পচা শামুক বলতে বোঝায় এমন বিপদ যেটিকে আপনি কখনো বিপদ মনে করেন না। দ্বিতীয়ত, যেহেতু আপনি এটিকে বিপদ মনে করেন না, সেহেতু
সেই বিপদটিকে উপেক্ষা করার জন্য, তাচ্ছিল্য করার জন্য আপনার শরীর এবং মন প্রস্তুত থাকে, এবং আপনি সেই বিপদগুলোকে ইগনোর করে আপনি আপনার আপন গতিতে এগিয়ে যান। পচা শামুক বলতে আমরা যা বুঝি সেটি হলো যে শামুকের যে খণ্ডিত অংশ, গ্রাম বাংলায় আমরা যারা আছি দেখবো যে শামুক মরে যায়, তার খোলসটি ভেঙে চুরে চুরমার হয়ে মাটির মধ্যে থেকে যায়। তো আমরা ছোটকালে যারা শিশু কিশোর ছিলাম, এমনকি যারা বয়স্ক মানুষ, তারা গ্রামের বেশিরভাগ সময় খালি পায়ে হাঁটেন এই মাটির মধ্যে দিয়ে, যেখানে অসংখ্য এরকম মরে যাওয়া পচা শামুকের যে খোলস, তার খণ্ডিত ভগ্নাংশ এই মাটির মধ্যে লুকায়িত থাকে। আমরা কখনো হাঁটতে গিয়ে, কোথাও বা চাষাবাদ করতে গিয়ে, ফসল রোপণ করতে গিয়ে আমরা এই পচা শামুক দ্বারা রক্তাক্ত হই, এবং এই পচা শামুকের মধ্যে অনেক সময় বিষ থাকে। এবং কখনো যদি কারো ভাগ্য খারাপ হয়, তাহলে এই পচা শামুকের যে পা কাটা বা হাত কাটা, এর ফলে ওই শামুকের মধ্যে থাকা যে বিষ, এগুলো মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। অনেকের অঙ্গ প্রত্যঙ্গে পছন্দ হয়, অনেকের অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলতে হয়, কিংবা অনেকের বিষ মানুষের শরীরে এমন ভাবে ছড়িয়ে পড়ে যে ওই পচা শামুকের বিষের কারণে বা বিষক্রিয়ায় সে মানুষটি মারা যায়। তো এই কারণে বাংলায় পচা শামুকের পা কাটা যে শব্দটি, এটি যথেষ্ট গুরুত্ব বহন করে। শেখ হাসিনা এই ছাত্রদের আন্দোলনকে তুচ্ছ করেছেন, তাচ্ছিল্য করেছেন। এই ছাত্রদের ওজন বুঝতে পারেননি। দ্বিতীয়ত, তার যে কুকর্ম, তার অপশাসন, তার দুর্নীতি, তার লোকজনদের সীমাহীন পাপ, এটা বাংলার জমিকে কতটা উত্তপ্ত করেছিল সেটাও তিনি আন্দাজ করতে পারেননি। একে তো নিজের ওজন বুঝতে পারেননি, আর অন্যদিকে যারা আন্দোলন করছে তাদের আন্দোলনের ক্ষমতাটাও বুঝতে পারেননি। এবং কি করে একটি ঘটনার সঙ্গে আরেকটি ঘটনা, একটি প্রেক্ষাপটের সঙ্গে আরেকটি প্রেক্ষাপট যুক্ত হয়ে একটি গণ অভ্যুত্থান তৈরি করে, এটি শেখ হাসিনা আন্দাজ করতে পারেননি বা করেননি। এই জন্য পচা শামুকে তার পা কেটেছে। এর কারণ হলো এর চাইতে শত গুণ, হাজার গুণ, লক্ষ গুণ শক্তিশালী গণ আন্দোলন, গণরোষ তিনি শক্ত হাতে দমন করেছেন। তো সেই তুলনায় রাজু ভাস্কর্যের সামনে ৪-৫ হাজার ছেলে মেয়ের আন্দোলন, পরবর্তীতে সেটা এক্সটেন্ডেড হয়ে যখন শাহবাগ পর্যন্ত এলো, আবার শাহবাগের আন্দোলন যখন সচিবালয় পর্যন্ত এলো, সচিবালয়ের আন্দোলন যখন গুলিস্তান পর্যন্ত গেল, গুলিস্তানের আন্দোলন যখন বঙ্গভবন পর্যন্ত গেল, তখনও পর্যন্ত সবকিছু সরকার ইচ্ছা করলে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারত। এমনকি যখন রায়ট শুরু হয়ে গেল এবং সরকার কারফিউ জারি করতে বাধ্য হলেন, ঠিক তখনও সবকিছু সরকারের নিয়ন্ত্রণে ছিল, যদি তারা তুচ্ছ এবং তাচ্ছিল্য না করত। এবং অতীতে তাদের যে মুনাফিকি, আন্দোলন দমন করার যে অপকৌশল, সেগুলোকে যদি তারা হাতিয়ার হিসেবে ব্যবহার না করত, তাহলে হয়তো আমরা এই অভ্যুত্থানটি পেতাম না। তো হাসিনার এই যে শেখ হাসিনার পরাজয় এবং পালিয়ে যাওয়া, সেখান থেকে যদি এই অল্প সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের কতগুলো সমস্যা, যেগুলো খুব বড় সমস্যা নয় এখনো পর্যন্ত, কিন্তু খুবই বিরক্তিকর এবং কোনো সমস্যাই নয়, কিন্তু এই সমস্যাগুলো কালান্তরে 1 মাস পরে 2 মাস পরে মহা সমস্যা হয়ে দেখা দিবে। তো এই বিষয়গুলোকে তিনি কোনো অবস্থাতেই গুরুত্ব দিতে চাচ্ছেন না। বাংলাদেশে যে একটা শক্তিশালী রাজনৈতিক শক্তি রয়েছে, মানুষের যে একটা রাজনৈতিক ডিজায়ার, ইচ্ছা রয়েছে, এবং রাজনৈতিক যে উইল ফোর্স রয়েছে, এটি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সঙ্গী সাথী যারা আছেন, তারা এই বিষয়টিকে এখনো পর্যন্ত নিজেদের ডিকশনারিতে ঢুকাননি। তিনি যাদেরকে পছন্দ করেছেন, সেটা জনাব আলী রিয়াজ হোক, দেবপ্রিয় ভট্টাচার্য হোক, কিংবা ডক্টর আসিফ নজরুল হোক,
এরা সবাই প্রবাসীদের টানা হেঁচড়ায় ডক্টর ইউনূসের সংবর্ধনা বাতিল হলো। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নাগরিক সংবর্ধনা বাতিল করা হয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ম্যানহাটনের টাইমস স্কয়ার সংলগ্ন ম্যারিয়েট মার্কুইস হোটেলের বল রুমে সরকারিভাবেই তাকে নাগরিক সংবর্ধনা দেওয়ার কথা ছিল। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং নিউ ইয়র্কে বাংলাদেশ কনসাল জেনারেল যৌথভাবে উক্ত অনুষ্ঠানের আয়োজন চূড়ান্ত করেছিল। তার সংবর্ধনাকে কেন্দ্র করে নিউ ইয়র্কে বিভিন্ন দল ও সংগঠনের টানা হেঁচড়া শুরু করলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেওয়ার ফলে নাগরিক সংবর্ধনা বাতিল করা হয়। নাগরিক সংবর্ধনা বাতিলের কথা স্বীকার করলেও সঠিক কী কারণে তার সংবর্ধনা বাতিল করা হয়েছে যা জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও বাংলাদেশ দূতাবাস কিছুই জানাননি। আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নাগরিক সংবর্ধনা নিয়ে নিউ ইয়র্কের বিভিন্ন মহলের টানা হেঁচড়া শুরু হয়। প্রায় প্রতিদিনই চলছিল পাল্টাপাল্টি সভা ও সংবাদ সম্মেলন। নিউ ইয়র্কের বিভিন্ন সংগঠন প্রধান উপদেষ্টার নাগরিক সংবর্ধনা প্রদানের আগ্রহ প্রকাশ করলেও কাউকে দেওয়া হয়নি কোনো অনুমতি। আগামী ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় সরকারিভাবেই তাকে নাগরিক দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছিল বাংলাদেশ দূতাবাস। ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় ম্যানহাটনের টাইমস স্কয়ার সংলগ্ন ম্যারিয়েট মার্কুইস হোটেলের বলরুমে সরকারিভাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নাগরিক সংবর্ধনার আয়োজনের ব্যবস্থা করা হয়। প্রিয় দর্শক শ্রোতা, কেন্দ্রীয় ব্যাংকে গ্যারান্টিতে নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের। ক্ষমতার পালা বদলের পর পরবর্তীতে পরিস্থিতিতে নগদ টাকা না থাকায় গ্রাহককে অর্থ দিতে না পারা ৫ ব্যাংক সংকট আপাতত কাটছে। বাংলাদেশ ব্যাংক অনুমোদন দেওয়ার জন্য অন্য ব্যাংক থেকে টাকা ধার পাওয়া সুযোগ তৈরি হয়েছে এই ব্যাংকগুলোর। তারল্য সংকটে থাকা এই ৫ ব্যাংককে সহায়তা দেওয়ার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য টাকা ধার দেওয়া ব্যাংককে গ্যারান্টি দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আপাতত তীব্র সংকটে পড়া ৫ ব্যাংকে প্রথম ধাপে তারল্য সহায়তা দেওয়া হলে আবেদনের পরিপ্রেক্ষিতে বাকি ব্যাংকগুলোকে তা দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। এরই মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে টাকা ধার দিতে অনুমতি দেওয়ার জন্য জানিয়ে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হোসেন আরা শিখা গণমাধ্যমকে বলেন, ৫ ব্যাংক তারল্য সহায়তা পাবে। যেসব ব্যাংক থেকে তারল্য সহায়তা চাওয়া হয়েছে সেগুলো সংকটে থাকা ব্যাংকগুলোকে অর্থ দেবে। বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন আরেক কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে এই বিষয়ে চুক্তি সইয়ের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের সম্মতি জানিয়ে ৫ ব্যাংক বৃহস্পতিবার চিঠি দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে। বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক। এই ব্যাংকগুলো এতদিন এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। সরকার পতনের পর এগুলোর পর্ষদ এস আলম মুক্ত করা হয়েছে। আগের পর্ষদ ভেঙে নতুনদের দায়িত্ব দেওয়া হয়েছে। এসব ব্যাংকের বাইরে ইসলামী ব্যাংক সহ আরও কয়েকটি ব্যাংক তারল্য সংকটে রয়েছে। এ পর্যন্ত বিশেষ ধার চেয়ে ৮ ব্যাংকে চিঠি দিয়েছে বলে কর্মকর্তারা বলেন। গত ৫ আগস্ট সরকারের পালা বদলের পর ব্যাংক খাতে নানা ধরনের পরিবর্তন আছে। এস আলমের এসব শরিয়াভিত্তিক ইসলামী ধারার ব্যাংকগুলোকে আগের সরকারের সময়কার গভর্নরের বিশেষ সুবিধার দেওয়া তারল্য সহায়তা বন্ধ করে দেন নতুন গভর্নর আহসান এইচ মনসুর।